সবচেয়ে বড় পুরস্কার আসলে দর্শকের অ্যাপ্রিসিয়েশন। তারপর আসলে এই ধরনের পুরস্কার বছর শেষে যখন মানুষ কাজগুলো ভুলে যাচ্ছে, হ্যাঁ, তখন যখন এই ধরনের একটা অ্যাপ্রিসিয়েশন আসে এবং শ্রেষ্ঠ কাজের মর্যাদা দেয়া মর্যাদা হয়। পাওয়া যায়। আর্টে আসলে শ্রেষ্ঠ তো হয় না, কারণ যারা নমিনেশন পেয়েছে তারাও যোগ্য ছিলেন। নিশ্চয়ই। প্লাস আরও নিশ্চয়ই যারা নমিনেশন পায়নি তাদের ভিতরেও অনেক ভালো কাজ ছিল। বাট জুরি প্যানেল আমাকে মনে করেছেন, তো তাদেরকে আসলে শ্রদ্ধা এতটুকুই বলতে পারি এবং এটা আসলে ভালো লাগে। দর্শক, কিছু গল্প থাকে যেগুলো শুরুতে অনেকে অচল বলে ফিরিয়ে দেন, কিন্তু সময় প্রমাণ করে সেই গল্পগুলোই আসলে সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সবচেয়ে বেশি জীবন্ত। আজ আমাদের আড্ডাবাজির অতিথি এমন একজন চিত্রনাট্যকার যিনি অস্থির সময়ের ভিড়েও মানুষের সম্পর্ক, ভালোবাসা, শেকড়ের গল্প বলতে চেয়েছেন। তিনি বিশ্বাস করেছিলেন মানুষের গল্প কখনো পুরনো হয় না, শুধু বলার মতো সাহসটা দরকার। আর এই সাহসের কারণেই সম্প্রতি বিজ্ঞ সমালোচকের রায় শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার 2025 পেয়েছেন তিনি। হ্যাঁ দর্শক, তিনি জনপ্রিয় চিত্রনাট্যকার, নির্মাতা সিদ্দিক আহমেদ। চলুনার কথা না বাড়িয়ে পুরস্কার বিজয়ীর সঙ্গে গল্পে ডুব দেই। অভিনন্দন, অভিনন্দন। মিষ্টি কোথায়? খালি হাতে কেন? আমি তো এক্সপেক্ট করছিলাম যে একটা মিষ্টির প্যাকেট থাকবে সাথে। আচ্ছা, আমার আসলে কি বলবো যে আসার সময় ভুলে গেছি। ওকে, তাহলে এটা পাওনা থাকলো। 24শে এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল মেরিল প্রথম আলো পুরস্কার, এবং পুরস্কার পাবার পর থেকেই কয়দিনে আসলে সহকর্মী, পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষের শুভেচ্ছায় নিশ্চয়ই আপনি ভাসছেন, প্রশংসায় ভাসছেন। কেমন যাচ্ছে হ্যাঁ, সময়টা? ভালো যাচ্ছে। সবাই আসলে খুবই বেশি প্রশংসা করছে। আমি আসলে বুঝি নাই যে ব্যাপারটা এরকম পর্যায়ে যাবে যে এত লোক আসলে অ্যাপ্রিশিয়েট করবে। আমি আমি ঠিক আছে, পুরস্কার পেয়েছি, আমার কাছে ব্যাপারটা এরকম ছিল। আচ্ছা, কিন্তু এটা যে আসলে বড় পুরস্কার বা এটা আসলে পেলে লোকজন অন্য চোখে দেখে, এটা আসলে এখন একটু টের পাচ্ছি। কোন মন্তব্যগুলো আসলে আপনাকে খুব আবেগতাড়িত করেছে বা ছুঁয়েছে? একদম প্রথম মন্তব্য যেটা আসছে সেটা হচ্ছে, এর আগে আমি মেইলে নমিনেশন ছিলাম হচ্ছে জাগো ভাইয়ের জন্যে পরিচালক হিসেবে। ওটা পাই নাই। ওটা যখন পাই নাই তখন আমার ওয়াইফ আমার সাথে ছিলেন, উনি খুব কষ্ট পেয়েছিলেন। আচ্ছা, তো কষ্ট এবার যখন পেলাম তখন আমি তো মঞ্চেই বললাম যে এটা হচ্ছে আগেরবার কষ্ট পেয়েছিল, তো এটা তোমার জন্যে। তো পরে যখন আসলাম, আসার পর আমার ওয়াইফকে বললাম যে এখন তুমি খুশি তো? তো বলছে খুশি, বাট তুমি পরিচালক হিসেবে এখনো পাও নাই। আচ্ছা। সেটা তো বাকি আছে সেটা তাহলে। বাকি আছে। আমি বলছি ঠিক আছে। হ্যাঁ। আমি আমি বলছিলাম যে আমি ওকে বলেছিলাম যে ও কষ্ট পেয়ে যখন বেরোচ্ছিল আমি বলছিলাম যে আমি বাংলাদেশে সব অ্যাওয়ার্ড পাবো, টেনশন করার কিছু নাই। আজ হোক কাল হোক একদিন না একদিন পাবো সব। অবশ্যই বিশ্বাসটা আপনার সবসময় ছিল। তো জানতে চাই যদি, যে পুরস্কার আপনার জীবনে কতটা মাহাত্ম্য বহন করে? টু বি ফ্রাঙ্ক, আমার কাছে অতখানি, আমি বললাম না যে আমি মাত্র টের পাওয়া শুরু করছি যে আচ্ছা এটা একটা মেবি এটা একটা বড় জি। পুরস্কার। সো আমার কাছে ওইটা মনে হয় না। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনি যদি পুরস্কারটা আটকে যান, ওই একটা কাজে আটকে যান, তাহলে আপনি নতুন করে ভালো কাজ করতে পারবেন না। সো বাট এটা ট্রু যে আপনি এক ধরনের অ্যাপ্রিসিয়েশন পেলে আপনার নিজের দায়িত্ববোধ বাড়ে, আপনার নিজের কাজের প্রতি। আমি যেমন হচ্ছে যতটা না অন্যের জন্য লিখি, আমি নিজের জন্য লিখি অনেক বেশি। আমার আচ্ছা। মনে হয় যে আমার নামটা এই কাজটার সাথে যাবে, সো এটা যত বেস্ট করা যায়, কারণ যায়, আলটিমেটলি এটা হ্যাঁ। থেকে যাবে সারা জীবন। সো আমার নাম যেহেতু এই কাজটার সাথে আছে, এটাকে যত যুক্ত বেটার আছে, করা যায়। হ্যাঁ। তো ওই জায়গা থেকে কাজ করার কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা কাজই আসলে সবচেয়ে বড় পুরস্কার আসলে দর্শকের অ্যাপ্রিসিয়েশন। তারপর আসলে এই ধরনের পুরস্কার বছর শেষে যখন মানুষ কাজগুলো ভুলে যাচ্ছে, হ্যাঁ, তখন যখন এই ধরনের একটা অ্যাপ্রিসিয়েশন আসে এবং শ্রেষ্ঠ কাজের মর্যাদা দেয়া মর্যাদা হয়। পাওয়া যায়। আর্টে আসলে শ্রেষ্ঠ তো হয় না, কারণ যারা নমিনেশন পেয়েছে তারাও যোগ্য ছিলেন। নিশ্চয়ই। প্লাস আরও নিশ্চয়ই যারা নমিনেশন পায়নি তাদের ভিতরেও অনেক ভালো কাজ ছিল। বাট জুরি প্যানেল আমাকে মনে করেছেন, তো তাদেরকে আসলে শ্রদ্ধা এতটুকুই বলতে পারি এবং এটা আসলে ভালো লাগে দিন শেষে যে আচ্ছা ঠিক আছে, এই কাজটা মনে থাকবে তাহলে মানুষের। শুরুতে আমি যেটা বলছিলাম যে অচল বলে যে গল্পটিকে বা আসলে গুরুত্ব দেওয়া হয়নি বা অনেকেই ফিরিয়ে দিয়েছিলেন, তো সেই কাজের জন্যই তো আপনি পুরস্কৃত হলেন। তো এই জার্নিটা বা কতটা আবেগের ছিল এই যাত্রাটা আপনার জন্য? আবেগের ছিল, কারণ হচ্ছে একদম শুরু থেকে বলতে গেলে এটা হচ্ছে আমার আব্বু মারা গেছিলেন যখন। তারপরে আমি আসলে গ্রামে যখন ফিরছিলাম, আহ, ওই গ্রামে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনদের সাথে আমার কানেকশন, তারপরে ধরেন আব্বু বলে গেছিলেন যে মিলাদ হবে না আমার নামের পেছনে। তো আত্মীয় স্বজনরা আবার অনেকে বলছিলেন যে মিলাদ করা উচিত, এরকম এই জিনিসগুলো আমি নতুন করে আবিষ্কার করছি, কারণ আমি আমার লাইফে সারা জীবনে মনে হয় 8 বার 9 বার গ্রামে গেছি। তো মাঝখানে একটা বিশাল গ্যাপ ছিল, আমি যাইনি। তো আব্বুর কবর যেহেতু গ্রামে হয়েছে, তো ওই এক্সপিরিয়েন্সটা আমাকে আসলে এই গল্পটা লিখতে তাড়িত করেছিল।
তারপর যেটা হয় যে গল্পটা আমি নিজের জন্য লিখেছিলাম, আমি ওয়েব আচ্ছা। ফিল্ম বানানোর জন্য আমি অনেকগুলো ওটিটিতে করেছিলাম, কিন্তু ওটিটির যারা কন্টেন্ট হেড বা কন্টেন্টের মানুষ তারা আসলে তখন আসলে থ্রিলারের জয় জয়কার, আমি নিজে থ্রিলারের মানুষ। চারিদিকে, হ্যাঁ। হ্যাঁ, তো যেটা হচ্ছে আমি নিজেও থ্রিলার বানিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আসলে হুট করে সম্পর্কের গল্প বলতে ভুলে গেছি। আমার নিজের ছেলেও ধরেন ওর রুমে গেম খেলছে, এই করছে, বাবা মার সাথে সম্পর্কটা আমরা যেরকম একটা মেনটেন করেছি, distance, হ্যাঁ, হ্যাঁ। ওই ডিস্টেন্সটা হচ্ছে বেড়ে গেছে এখন। তো True. আমার কাছে মনে হচ্ছে যে ফ্যামিলি বন্ডিং এর গল্প বলাটা খুব জরুরি ছিল, তো কিন্তু কোনো ওটিটি বিশ্বাস করে নাই। তো আমি একদিন এরকমই মনে হয় কোনো একটা মিটিং শেষ করে রাজ ভাইয়ের কাছে গেছিলাম যে ভাই দেখেন এই যে এই গল্প কেউ বিশ্বাস করছে না যে এটা আচ্ছা। আসলে ওয়ার্ক করবে বা মানসিক করবে, কিন্তু বাঙালিদের কোর তো আসলে ফ্যামিলি বন্ডিং, তো ওইটাকে আসলে করে। তো রাজ ভাই বললেন আমাকে শোনান তো গল্প, তো আমি ওনাকে শোনাইলাম, ওনার সাথে আড্ডা দিতে, তো ওনার সাথে আমি প্রায় আড্ডা হয় তখন। আড্ডা হয়, হ্যাঁ। ওনার জন্য আমি ফিল্ম লিখেছিলাম অমর। সো ওমর। ওনার সাথে তারপরে হচ্ছে আমরা দুজনেই আসলে আমাদের বন্ডিংটা আসলে আপন ভাইয়ের মতো হয়ে গেছে দারুণ। সামহাও। আমি আসলে আহ, মানে এটাকে আসলে কিভাবে ডিফাইন করা যায় আমি জানি না। তো যেটা হয় যে রাজ ভাই তারপর হচ্ছে শোনার পর বলেন ভাই এটা যদি না ওয়ার্ক করে তাহলে কি ওয়ার্ক করবে বাংলাদেশে, আপনি আমাকে দিবেন আমি বানাই যদি। তো আমি রাজভাইকে বললাম যে ভাই আমি আরেকটু ট্রাই করি কোথাও, যদি না হয় তাহলে এটা আপনার। তো আমি আরও একটা দুইটা জায়গায় ট্রাই করলাম, আলটিমেটলি হয় নাই। তো পরে রাজভাই আবার আমাকে ফোন দিলেন যে ভাই ওইটার কী অবস্থা, ওইটা কি? তো আমি বলছি না ভাই এটা মনে হয় আপনার কপালেই লেখা আছে, আপনি কেউ বানান। বানাতে হবে। হ্যাঁ, তো এবং রাজভাই অসাধারণ বানালেন। সো আলটিমেটলি রাজভাইয়ের সবচেয়ে বড় জিনিস আমার কাছে যেটা লাগে অ্যাজ এ ডিরেক্টর, উনি ইমোশনটা বুঝতে পারেন এবং ইমোশনটা স্ক্রিনে দেখা যায়। তো আলটিমেটলি রাজভাই বানানোর পরে যেটা হলো যে ঈদে রিলিজ হলো। ঈদে রিলিজ হওয়ার পর রিলিজের দিনই ট্রেন্ডিংয়ে চলে আসলো। তো আচ্ছা। আমরা আমরা এক্সপেক্ট করছিলাম যে এটা ওয়ার্ক করবে, কিন্তু এত ম্যাসিভলি ওয়ার্ক করবে আমরা, এবং আমি যেই পরিমাণ রেসপন্স পেয়েছি রেসপন্স এই কাজের পেয়েছেন। জন্যে, মানে আমেরিকা থেকে ফোন আসছে, সম্ভবত প্রবাসীরা এটাকে সবচেয়ে বেশি রিলেট করতে পারছে, কারণ তারা এবং তো ফ্যামিলি থেকে পার্শ্ববর্তী দূরে দেশ থাকে। থেকেও তো আমরা অনেক হ্যাঁ, কমেন্ট অনেক দেখেছি, বেশি, অনেকে অনেক অনেক অ্যাপ্রিশিয়েট অনেক। করেছে। আমার পুরানো স্কুলের ফ্রেন্ডরা আমাকে কল দিয়েছে, যাদের সাথে আমার 17-18 বছর যোগাযোগ নেই। যোগাযোগ নেই। হ্যাঁ, ওরা আমাকে কল দিয়েছে, দোস্ত এটা তুই লিখছিস আমরা জানতাম না, এরকম এরকম। সো অপরিচিত লোকজন ফোন দিয়ে কান্নাকাটি করেছে যে এই আমার গল্প, এটা এটা আসলে আমাদের এই থেকে। জীবনের গল্প। তো তোমাদের গল্প আসলে সবার গল্প হয়ে গেছে আমাদেরই গল্প, ultimately। তাই। হ্যাঁ। এবং তোমাদের গল্প, এই যে যে গল্পের কথা নিয়ে আপনি বলছিলেন, এই গল্পটির বীজটি আপনার মাথায় প্রথম কিভাবে এসেছিল বা কোন মুহূর্তে এসেছিল? মুহূর্তটা তো এক্স্যাক্টলি আমার মনে নাই, বাট ওইটি যেটা বললাম যে আব্বু মারা যাওয়ার সেই পরে আমি সময়টার যখন কথা। হচ্ছে ফ্যামিলিতে গেলাম, আমার চাচাতো ভাই বোন, আমার চাচি, সো এদের সাথে যখন দেখা হলো, এবং এদের সাথে তো আমার বহুকাল দেখা নেই। দেখা আমি নেই। ঢাকা থাকি, তারা গ্রামে থাকেন। গ্রামে আমি গেছি মাত্র অল্প কয়েকবার। সো ওখানে যাওয়ার পরে যেটা হলো, আর প্লাস আব্বুর কবরের সামনে দাঁড়ানোর পর আমার প্রথম যে ইমোশনটা ওইটা আছে নাটকে, ওই যে জি, আব্বা জি। বলে যে ডাক দেয়া। সো ওই জিনিসগুলো আসলে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লেখা, ওটাই আসলে মূল মোটিভেশন হিসেবে কাজ করেছে। এবং যেমনটা তো আপনি বলছিলেন যে আপনার জীবনের এই অংশটি আপনি আসলে তুলে ধরেছেন, তো ওই মুহূর্তে কি মনে হয়েছিল যে নিজের জীবনে যেটা আপনি এক্সপেরিয়েন্স করেছেন সেটা আরেকজন যখন জানতে পারবে আপনার কাজের মধ্য দিয়ে, সেও সেটা অনুভব করতে পারবে? আমার কাছে মনে হয় ওইটাই বেস্ট রাইটিং, যেটা আপনি হচ্ছে নিজের লাইফ থেকে আপনি পেয়েছেন। তোমাদের গল্প কিন্তু পুরো ফিকটিয়াস গল্প, মানে ওখানে পুরাটাই ফিকশন, কিন্তু ওইখানে আমার ইমোশনগুলো আছে, যে ইমোশনগুলো আমি নিজে ফিল করেছি, এবং ওই ইমোশনটা আসলে সবাইকে টাচ করে। পার্সোনাল ইমোশন আপনার রাইটিংয়ে আসলে তার চেয়ে বেটার রাইটিং আর নাই, কারণ হয় না। আপনার ওর চেয়ে বেটার ইমোশন তো আর কেউ জানে না, আপনার চেয়ে না। আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের চেয়ে বেটার এক্সপ্রেসের কিছু কি ওয়েটা, আসে? হ্যাঁ। হ্যাঁ, তো সেভাবে। ওইটাই। আর যেটা শুনছিলাম যে এটা তো আসলে আপনার নির্মাণের পরিকল্পনা ছিল বা কথা ছিল, কিন্তু পরবর্তীতে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করলেন, তো এই সিদ্ধান্তটা কি আপনার জন্য একটু কঠিন ছিল নাকি একবারেই সহজ না, ছিল? রাজভাইয়ের সাথে আমি বললাম না, রাজভাই আমার আপন ভাইয়ের বন্ডিংটা, মতো, হ্যাঁ। এবং ওনার সাথে আমি ওমরে কাজ করেছি, এবং উনি আমার কাছে কিছু চাবেন আমি ওনাকে দিব না, বা ওনার সাথে আমি ওনার কাছে কিছু চাবো উনি আমাকে দিবেন না, এটা না আমাদের ভিতরে নাই। আচ্ছা। আমাদের ওই 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 থিন লাইনটা আন্ডারস্ট্যান্ডিংটা বহু আগে অন্যরকম, ব্লার হয়ে গেছে হ্যাঁ। আর কি। সো আমাদের আন্ডারস্ট্যান্ডিং শুধু না, এটা এটা আসলে ওই সম্পর্কটাই হয়ে গেছে আমার আপন অন্যরকম ভাইয়ের আর মতো কি। আর কি। সো উনি, আমি নাটক কারোর জন্য লিখি না, কিন্তু আমি একমাত্র রাজভাইয়ের জন্য লিখি। আচ্ছা। আমি কারোর জন্য নাটক লিখি না, আমি জি। একমাত্র রাজভাইয়ের জন্য বাহ। লিখি। আমি মেইনলি আমি ফিল্ম লিখি, এবং এটারও একটা কারণ আছে। আমি রাজভাইকে রাজভাই আমাকে কোনো টাইম লাইন দেন না, আপনি যতক্ষণ ইচ্ছা লেখেন, আর কারণ আমি 40 মিনিটসের গল্প বলতে পারি না, আমি লং ন্যারেটিভ গল্প বলি। সো রাজভাই আমাকে ওই ফ্রিডমটা দেন যে আপনি যত বড় খুশি লেখেন, আমি প্রয়োজনে আপনার সাথে বসে এটা ছোট করে নিব, বা আমি নিজে ছোট করে নিব।
সো এইটা একটা বড় সুবিধা, যে কারণেও একটা রাজভাইয়ের জন্য আরো শুধু কিছু লিখে স্বাধীনতা তিনি দিয়ে রাখেন আপনাকে কাজের ক্ষেত্রে, শুধু so ওটাও স্বাধীনতা একটা না, ওনার কারণ। সাথে আমার কি বলবো, যে আমার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, ওনার ভাইব মিলে আমাদের আর কি। আচ্ছা আচ্ছা। আর এই যে বর্তমান এরকম অস্থির সময়ের মধ্যে এরকম সম্পর্কের গল্প বলার যে তাড়নাটা বা প্রয়োজনীয়তা, সেটা কেন আপনি অনুভব করেছিলেন? প্রচুর থ্রিলার গল্প হচ্ছে, তারপরে ধরেন আমাদের পলিটিক্যালি আমরা অনেক হ্যাপহ্যাজার্ডের ভিতর দিয়ে যাচ্ছিলাম ওই সময়। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে না, এটা আসলে আমরা তো জাতি হিসেবে এরকম মানুষ না। না। আর আমরা আসলে ছোটবেলায় আমরা বিটিভির নাটক যখন দেখছি আমরা ফ্যামিলি মিলে সবাই দেখেছি। মিলেই তো দেখতাম। আর এখন যে ধরনের নাটক হয়, ধরেন আমি আমার ওয়াইফ মিলে দেখতে পারি, কিন্তু আমি আমার বাবা মাকে নিয়ে দেখার মতো না। অবস্থায় নাই। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা চেঞ্জ হওয়া উচিত, এটা সামহাও আমরা একটা ট্রাই করে দেখতে পারি। তো আমার এই গল্পটার উপরে আগাগোড়াই ভরসা ছিল, বাট এত ম্যাসিভ হিট হবে, 4.5 কোটির মতো মানুষ এরকম দেখবে, সাড়া আমি পাবে। এটা আসলে ভাবি নাই। টেলিভিশন বাদে শুধু ইউটিউব ভিউ এরকম মনে আছে। আমি ভিউ অত ভালো বুঝি না, বাট এইটা বুঝি যে এটা ম্যাসিভ ভিউ, এতটুকু আমি গেস করতে পারি আর জি। কি। এমনিতে আপনার কি মনে হয় বাংলা কন্টেন্টে আসলে পারিবারিক গল্প বলার যে ধারাটা, সেটা একেবারে কি হারিয়ে যাচ্ছে? আমরা তো রিগেইন করলাম মনে হয়। হ্যাঁ। হ্যাঁ, তোমাদের গল্প থেকেই তো মনে হয় তোমাদের রিগেইন গল্প। করা, আবার ফ্যামিলি গল্পই হচ্ছে। আমাকে রাতের বেলা একজন অ্যাক্টর কল দিয়েছিলেন, আমি নাম না বলি। উনি খুব ইমোশনাল হয়ে আমাকে বললেন যে সিদ্দিক, এটা বাংলা নাটকের ধারা চেঞ্জ করে না, বা আমাদের পুরানো বাংলা আচ্ছা। নাটক চেঞ্জ ফিরিয়ে আনা। ফের তো আনে নাই। এইটা আসলে আমাদেরই নাটক, এইটাই আমরা করতাম, এইটাই আসলে হারিয়ে গেছিল, তুমি এটাকে রিটার্ন করছো আমাদের কাছে। তো এইটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট ছিল। আমি এই নাটকের জন্য মানে অনেক বেশি বেশি কমপ্লিমেন্ট পেয়েছি, যেটা আসলে আমি যেটা ডিজার্ভ করি দেখেছি, কিনা আমি হ্যাঁ। নিজেও জানি না। পুরস্কার পাবার পর কি আসলে আপনার লেখার ধরনে কোনো রকমের পরিবর্তন আসবে? কোনো চাপ বা দায়িত্ববোধ কি অনুভব করছেন? না, আমি আমি বিশ্বাস করি যে পুরস্কার যেখানে হয়েছে ওই পর্যন্ত শেষ। কারণ ওই ব্যাগেজ নিয়ে আমি ঘুরে বেড়ালে আমি ক্রিয়েটিভ মানুষ হিসেবে আসলে অনেক পেছনে পড়ে যাব। আমার মনে হয় যে সবসময় পুরস্কার পেয়েছি, ঠিক আছে, তো আমি যদি আবার একটা ভালো না কাজ করে আমি নেক্সট পুরস্কার পাবো না। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো পুরস্কারের জন্য আমরা লিখি না, কিন্তু এটাও তো এক ধরনের মোটিভেশন। কিন্তু নিশ্চয়ই। ধরেন আমি একটা ভালো কাজ করতে গেলে আমাকে মনে হয় যে সমস্ত কিছু আনলার্ন করা লাগে। সমস্ত ওই যে আমাদের একটা প্রবাদ আছে, শিং ভেঙে বাছুর হওয়া। সো ওটা আসলে হতে হয়, জি, জি। না হলে, কারণ এবং আমার আমি যে ধরনের কাজ করি আমার একটা গল্প থেকে আরেকটা গল্প বেশ আলাদা। আমি আমি কোনো কিছু, আমি থ্রিলারে কাজ করতাম, হুট করে এসে আবার সম্পর্কের গল্প সম্পর্কের, ভালোবাসার আসলাম। গল্প, শেকড়ের গল্প। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ভাষা আন্দোলন নিয়ে কাজ করেছি, জি। যেটা ওই সময় কেউ করছিল না। সো এই ধরনের অনেক কিছু আমি করেছি। তো আমার ওই এক্সপেরিমেন্টটা করার জন্য আমার মনে হয় যে আগের সব কিছু ভুলে যেতে হয়। টেকনিক না, আপনার টেকনিক বা স্কিল তো আপনি ভুলবেন সেটা না, তো কিন্তু সম্ভব কিন্তু না। মানে আপনার যে ধরনের অ্যাসপেক্টে আপনি কাজ করেন ওই অ্যাসপেক্টগুলো আসলে চেঞ্জ করা জি। দরকার। এবারের আসরের মেরিল প্রথম আলো পুরস্কারের আয়োজনটা কেমন ছিল? কেমন উপভোগ করেছেন আমার আপনি? কাছে এবার সবচেয়ে গুছানো লেগেছে, আচ্ছা। টু বি ফ্র্যাঙ্ক। আমার সবচেয়ে গোছানো লেগেছে। 5টার সময় রেড কার্পেট ছিল, 5টায় শুরু হয়েছে, 6টার সময় মেইন প্রোগ্রাম শুরু হওয়ার কথা, 6টায় শুরু হয়েছে, 9টার দিকে শেষ হয়ে গেছে। সো এত টাইট শিডিউলে এত বিউটিফুলি আয়োজন করা, ম্যানেজ করা। আমি আগেও তো গেছি, কিন্তু এইবার আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ বেস্ট। বাট একটা যন্ত্রণা আমি পেয়েছি, আমি পানি খুঁজে পাইনি। ও, আমি এটা অনেকেই খুঁজে বেড়াচ্ছিল। হ্যাঁ, পানি খুঁজে পাইনি। আমি জানি না যে এইটা একটা কেন এরকম হলো হুট করে। বাট আমি যখন হচ্ছে ওদের যারা ম্যানেজমেন্টে ছিল ওদেরকে যখন বললাম যে আমি একটু পানি খাবো, তো ওনারা আমাকে ইমিডিয়েটলি ম্যানেজ করে দিয়েছেন। ইটস জি, নট লাইক যে আমি জি। পাইনি, কিন্তু পাইনি, গরমে পানিটার ব্যবস্থা থাকা উচিত ছিল আমার মনে হয়েছে। এটা ছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক ছিল। খুবই ভালো দারুণ, ছিল, খুবই দারুণ। ভালো ছিল। আমি যতগুলা দেখেছি দিস ইজ দ্য বেস্ট প্রবাবলি। বাহ, চমৎকার। মানে পুরস্কার পেয়েছি বলে না অবশ্যই। সেটা একটু বাড়তি পাওয়া, হ্যাঁ, সেজন্য একটু হ্যাঁ, ভালো তো হ্যাঁ, লাগবেই। ফারহান আহমেদ জোবান এবারই প্রথম মেরিল প্রথম আলো পুরস্কারের তারকা জরিপে পুরস্কার জিতেছেন। আসলে এই পুরস্কার কতটা প্রত্যাশিত ছিল নাকি একেবারেই অপ্রত্যাশিত ছিল? না, অপ্রত্যাশিত মনে হয় ছিল না, কারণ ওই বছরের সবচেয়ে পপুলার ড্রামাই তো মনে হয় এটা। হ্যাঁ। সো আমরা একটু অবাক হয়েছি যে ধরেন একই সাথে আমরা ক্রিটিক্স অ্যাওয়ার্ডও পাচ্ছি, আবার পপুলার ক্যাটাগরিতে পাচ্ছি। বাট আমি একটু হতাশ হয়েছি, তটিনী অসম্ভব ভালো পারফরমেন্স করেছিল। তটিনী মেরিল পেয়েছে অন্য একটা নাটকের জন্য, পেয়েছে। কিন্তু আমার মনে হয় যে এটাতেও সে ডিজার্ভ করতো। আচ্ছা। সো কারণ আমি নিজে ওখানে যদি আমি পারফরমেন্স দেখতে যাই, আমার তটিনী আমাকে ইমপ্রেস করেছিল। সো আমার মনে হয় যে জোভান তটিনী দুইজনই ডিজার্ভ করে। জোভান পেয়েছে, তটিনী আরেকটা কাজে পেয়েছে, কিন্তু
তটিনী এটাতেও ডিজার্ভ করতো। আমি একটা ব্যাপার খেয়াল করেছি, আপনার গল্পে গ্রাম, পরিবার, নস্টালজিয়ার একটা বেশ গুরুত্ব থাকে। সচেতনভাবেই কি আপনি এই উপাদানগুলো গল্পে রাখার চেষ্টা করেন সবসময়? নস্টালজিয়া গ্রাম বলে না, আমি ধরেন হচ্ছে আমার যে কোনো কাজে আমি নস্টালজিয়া রাখার ট্রাই করি। কারণ হচ্ছে আমরা 90s এর মানুষ তো, হ্যাঁ। সো আমাদের আসলে ওই নস্টালজিয়াটা ওয়ার্ক করে। আমরা ওই ক্যাসেটটা ধরেন বা ওই ওই সময় যে ওই সময়ের যে সম্পর্কের টানটা তো ওখান থেকে আসছে। সো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি এইগুলো কিচ্ছু না, মেমোরি সবচেয়ে বড় সম্পদ। সো নস্টালজিয়া আসলে আপনাকে যে কোনো সময় আপনি চিন্তা বাঁচিয়ে করবেন রাখে যে আমাদেরকে আপনি আসলে। দেখবেন যে আপনি যখন আপনার লাইফ চিন্তা করছেন, আপনি বিউটিফুল মেমোরি চিন্তা করতেছেন, আপনি জি। কত টাকা কামিয়েছেন, আপনার অ্যাকাউন্ট ব্যাংক ব্যালেন্স কতখানি, এটা আপনি চিন্তা করছেন না। আপনার লাইফের সঞ্চয়ই আসলে মেমোরিগুলো, এবং সেটা বিউটিফুল হতে পারে, সেটা কষ্টের হতে পারে, যে কোনো কিছুই হতে যেকোনো পারে, কিছু। কিন্তু মেমোরিগুলো আপনাকে আসলে সবসময় আপনাকে তাড়িত করে, আপনাকে সব জায়গায়। তো আমার মনে হয় যে ওইটা আমি আসলে ট্রাই করি, আমার সব কাজেই আমি একটু একটু করে ট্রাই করি। এবার তো রোহিতের গল্প শুনতে চাই। রোহিত সিনেমা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড এবং এখন থেকেই প্ল্যান করছি কিভাবে সিনেমা হলে যাওয়া যাবে, কিভাবে দেখবো, এতটা এক্সাইটেড আমরা সবাই। তো আমিও এক্সাইটেড। রোহিতের আসলে চিত্রনাট্য আপনি কবে লিখেছিলেন? 3 বছর হয়ে গেল মনে হয়। ও, অনেকটা সময়। অনেকদিন, সুমন ভাই অনেকদিন শুট করেছেন তো। সুমন ভাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে যে উনি আসলে কখনোই সিনেমাটা বানাতে হবে তাড়াহুড়া করে উনি কোনো কাজ করেন না, উনি অনেকদিন ধরে কাজ করেন। সুমন ভাই কিন্তু আমার গুরু, আমি কিন্তু ফিল্ম জি। মেকিং শুরু করেছিলাম ওনার কাছ থেকে। সো প্রফেশনাল ফিল্ম মেকিং তো আরও আগে থেকে শুরু করেছি, কিন্তু প্রফেশনালি আমি ওনার এডি হিসেবে কাজ শুরু করেছিলাম, ওনার সাথে কাজ করেছি। আমি খুব লাকি যে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো আমি ইন্ডাস্ট্রিতে যতগুলো মানুষের সাথে আমি মিশেছি, আমার কাছে সুমন ভাইকে ট্রু আর্টিস্ট মনে হয়, যে উনি কোনো কিছুতে কম্প্রোমাইজ করেন না। জি। সো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে রোহিত আসলে ভালো কিছু হবে। এবং আমি লাইফে ফার্স্ট টাইম আমি একদিন ফেস কার্ডে গেছি, যাওয়ার পর শ্যুট করে আসছেন ইমিডিয়েটলি, তখন এডিট মনে হয় কমপ্লিট হন নাই। সুমন ভাই আমাকে মামুন বলে একটা ছেলে আমার খুব ক্লোজ ছোট ভাই, ও হচ্ছে ওইটার কালারের স্যাম্পল দেখতেছিল আর কি। তো ও আমাকে বললো ভাই দেখবা নাকি, তা আমি বলছি সুমন ভাই অনুমতি দিবে? তো বলছে যে তুমি দেখো। তো সুমন ভাই আসলো, আসার পর বলছে যে তুমি এইগুলো দেখতেছো কেন, ওকে এই সিনগুলো দেখাও। সুমন ভাই যেহেতু আমি স্ক্রিপ্ট লিখছি, তো জি। সুমন ভাই ওনার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। জি। তো যেটা হচ্ছে যে প্রথম আমি আমার লেখা কোনো ইমেজ দেখে আমার মনে হলো যে আমি যা লিখছি তার থেকে বেটার ইমেজ দেখতেছি স্ক্রিনে। বাহ, আমার লাইফে কখনো এটা ঘটে অনেক নাই। বড় একটা কথা আসলে। এটা আসলে আমার লাইফে ফার্স্ট টাইম, এবং এটা সুমন ভাইকে আমি পছন্দ করি বা ওনার ইতে না, ব্যাপারটা বায়াসড তা হয় না। না। আসলেই তাই স্ক্রিনে। এবং রোহিতের গল্প কিন্তু খুব সহজ সরল। সুমন ভাই তো বলছেন যে হাওয়া যদি বিরিয়ানি হয় এটা পান্তা ভাত, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি আপনাকে, আপনি যদি একবার সিনেমার শুরুতে ঢুকেন, আপনি সিনেমা শেষ না করে উঠতে পারবেন না। সো ওইটা সুমন ভাইয়ের ক্রেডিট এবং জীবনে কমপ্লিটলি। পান্তা ভাতেরও খুব দরকার আছে, খুবই প্রয়োজন খুবই আছে। খুবই খুবই গত বছর বরবাদের চিত্রনাট্য লেখার পরে আসলে ক্রেডিট লাইনে আপনার নাম কিন্তু আমরা খুঁজে পাইনি। তো এই অভিজ্ঞতাটা কতটা তিক্ত ছিল আপনার জন্য? আমার কাছে তিক্ত ছিল না, কারণ আমি একটা কাজ করে ফেললে আসলে ওটা নিয়ে আমার আসলে এই থেকে না, আমি একটু বিরক্ত হয়েছিলাম। কারণ স্বাভাবিক। হচ্ছে আমি বলি ওই যে রোজার ঈদের তো রিলিজ হয়েছিল ওটা, তো 27 বা 26 রোজার সময় রাজভাইয়ের ওখানে ইফতার পার্টি ছিল, আমি গেছিলাম ওখানে, হৃদয় আসছিল, মেহেদী হাসান হৃদয় যে পরিচালক। তো হৃদয় বললো যে ভাই আপনার নামের বানান টানান দিয়ে আমরা তো আসলে হচ্ছে কে করবো, ডিসিপি আনবো, সো ওটাতে আপনি আমি ওকে টেক্সট করে দিলাম। সো আমি জানি যে আমার নাম যাচ্ছে। পরে আমার এডি আমাকে কল দিল যে ভাই আপনার নাম তো দেখতেছি না। সো ও সিনেমা দেখতে গেছিলো মেবি, তো আমি ওইটা নিয়ে আর পাত্তা দিই নাই, যে ঠিক আছে নাম দেয় নাই কি হবে, আমার মানে নাম না দিলেই বা কি যায় আসে। তো কষ্ট যে পাই নাই তা না, কিন্তু বিরক্ত হয়েছিলাম একটু। আমার মনে হচ্ছে যে আমার এখন যতদূর মনে পড়তেছে কষ্ট হচ্ছে, বিরক্ত হয়েছিলাম বেশি। তো যেটা হচ্ছে তারপর তোমাদের গল্প ওই একই দিয়ে রিলিজ হয়েছিল, তো ওইটা দ্যাট ওয়াজ এ ম্যাসিভ হিট। তো আমি বললাম না যে একদম শুরুর দিন থেকে তো এটা আসলে যেই পরিমাণ অডিয়েন্স পিক করছে, ঠিক এটা বলেছেন, আসলে হ্যাঁ। আগে কোনো নাটকে দেখা গেছে কিনা আমি জানি না। জি, জি। সো ওইটা থেকে আমাকে কালের কণ্ঠ থেকে আর এনটিভি থেকে আমাকে দুইজন সাংবাদিক কল দিয়েছিলেন। তো আমরা তাদের সাথে ইন্টারভিউ দিতে দিতে ওনারাও আপনার মতো একই কোশ্চেন করলো যে বরবাদে আপনার নাম নেই কেন, নাম আমরা তো কোথায়? জানি যে হ্যাঁ। আপনি বরবাদ লিখেছেন। তো আমি হাসতে হাসতে ফাইজলামি করে বলছিলাম যে মনে হয় ডিরেক্টর আমাকে যোগ্য মনে করেন নাই। তারপর আমি ফোনটা রেখে আমি ওয়াশরুমে বা কোনো কাজে গেছিলাম,
20 মিনিট পর এসে দেখি 182টা মিস কল। 182 সো আমার মনে আছে না সংখ্যাটা। মাই সো গড। আমি আমি দেখি যে হৃদয়, তারপরে সাংবাদিক, এরকম অসংখ্য লোকজনের কল। তারপর হৃদয়কে কল দিলাম, হৃদয় আমাকে বললো যে ভাই ভাই এটা তো আসলে আপনি যেটা বলছেন এটা তো আসলে খুব ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের জন্য, আমার সিনেমায় হ্যাম্পার করবে। তা আমি হৃদয়কে খুব পজিটিভলি বললাম যে তোমাকে আসলে, আর হৃদয় আমি যেটা ওর কথা শুনে যেটা বুঝলাম যে ওর আসলে দোষ নাই খুব একটা, কারণ ডিসিপিটা ভুল আসছে, মানে হলের যে ডিসিপিটা আচ্ছা ওটা আচ্ছা। ভুল আসছে। তো হৃদয় আমাকে বললো যে ভাই এখন তো ডিসিপিটা ভুল চলে আসছে, আমার তো এখন এই মুহূর্তে কিছু করার নাই, বাট আমি কি করতে পারি বলেন, আমার তো হচ্ছে, কারণ আমার ডিওপি নিয়েও একটা মনে হয় সম্ভবত ওই সময় কিছু একটা ঝামেলা হচ্ছিল ঝামেলা ওদের। হচ্ছিল। তো আমি বললাম যে হৃদয় আমি কি করতে পারি বলো, আমি তো তোমার জন্য মিথ্যা বলতে পারবো না, আমি তো লিখছি জিনিসটা, ট্রু। আমি তো এমন না যে আমি লিখি নাই। তো হৃদয় আমাকে বললো যে ভাই তাহলে আমি একটা ভয়েস এসএমএস পাঠাই, আপনি এইটা প্লিজ আপনার ওই নিউজের সাথে এটা অ্যাড করে দিতে বলেন। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি পাঠাও। আমি তো, কারণ হৃদয়ের সাথে আমার এমনি এখনো খুব ভালো ভালো সম্পর্ক, সম্পর্ক। পরে সিনেমার জন্য আমাকে ডাকছিল যে রাক্ষস না, ও এমনি আমাকে আলাপ করার জন্য ডাকছিল, বাট আমাদের হয় নাই ব্যাটে বলে। তো ওইটা আসলে তো অন্য ইস্যু, কিন্তু হৃদয়ের সাথে এমনি আমাদের খুব ভালো সম্পর্ক। এবং আলটিমেটলি ও বললো যে ভাই আমি ডিসিপিতে, আমি হচ্ছে পরে বিদেশে গুলাতে যাবে, বিদেশে গেছেও মনে হয়, আমাকে ছবি তুলে পাঠিয়েছিল কয়েকজন। আচ্ছা। তারপর আমি আর খোঁজ খবর করি ওটা নিয়ে আর কথা ওটা হয়নি। নিয়ে আর কথা হয় আচ্ছা। নাই, বাট এটাই কাহিনী, এর এইটুকুই বেশি গল্প কিছু ছিল না। এটার পেছনে হ্যাঁ, আসলে পরে ও আমাকে নেপথ্যে। ওই যে ভয়েস এসএমএসটা পাঠালো, ওইটা আমি সাংবাদিককে দিলাম, ওরা অ্যাড করে দিল। পরে অ্যাড করে হৃদয় মনে হয় ওখানে বলেছিল যে ডিসিপিতে ভুল আসছে, বাট এই জিনিসগুলো আমার মনে হয় যে এখন আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু বড় হচ্ছে, এগুলো মিস করা উচিত না। হ্যাঁ, আপনি যে যে যতটুকু ক্রেডিট পাবে আপনার তাকে সেটা দেওয়া উচিত, দিতে হবে, দেওয়া এটা উচিত, আসলে উচিত। দেওয়া হ্যাঁ, উচিত। এটা ডিজার্ভ করে, অ্যাটলিস্ট এটুকু তো ডিজার্ভ করাই উচিত, যার যার কাজ নিয়ে আমি সে মেবি ডিজার্ভ কষ্ট করি করে। কি করি না এটা তো আসলে এখন তো সবাই জানে, হ্যাঁ, এটা তো আলাদা নিশ্চয়ই। করে আর কিছু বলার কিছু নাই। তো আপনি কাজ করলে সেটা সবাই জানবে, এটা আপনি কেউ লুকায় রাখতে পারবে না এটা। একদম। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের শেষ সিনেমা ওমরের চিত্রনাট্য তো আপনি লিখেছিলেন, জি তো জি। পরিচালক আর চিত্রনাট্যকারের এরকম কেমিস্ট্রির রহস্য কি? এত মিলে যায় ওই যে কিভাবে? বললাম না যে উনি আসলে আমার আপন ভাইয়ের মতো হয়ে গেছেন, আমাদের দুইজনের হচ্ছে মেন্টাল ভাইব খুব মিলে। আমরা আসলে আমরা কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেক্টর, মানে অ্যাজ এ ডিরেক্টর আমি রাজভাইয়ের থেকে আলাদা, কমপ্লিটলি হ্যাঁ। ডিফারেন্ট, কিন্তু সামহাও আমাদের কোথাও একটা কানেকশন আছে যেটা আমরা স্পার্কটা টের পাই, যে আমাদের আসলে আমি যে ধরনের গল্প বিশ্বাস করি উনি ওই ধরনের গল্প বিশ্বাস করে, এরকম কিছু জিনিসপত্র ওনার সাথে আমার মিলে। সো আমি ইন এসেন্স আমি কিন্তু বোথ ওয়েতে ওয়েব করি, ধরেন আমি জি। রোহিতের মতো আর্টসি ফিল্ম লিখছি, হ্যাঁ, আবার আবার বরবাদের মতো ইন্ডাস্ট্রি হিটও লিখছি। জি। সো ওইটা থেকে আমার মনে হয় যে দুই দিকের যে ব্যালেন্সটা ওইটা আসলে ওই ওই মাঝখানের ওই জিনিসটা হচ্ছে রাজভাইও মনে হয় সম্ভবত বুঝেন, এই কারণে ওনার সাথে কানেকশন তৈরি হয়, প্লাস আমরা ইমোশনালিও একটু কানেক্টেড। কানেক্টেড। সো ওই ওই জায়গাগুলো আছে আর কি। জি। পরিচালক রায়হান রাফির বেশ কিছু ওয়েব কন্টেন্টে আপনার কাজের অভিজ্ঞতা হ্যাঁ। হয়েছে, টান, খাঁচার ভেতর, অচিন পাখি, তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? রাফি তো অনেকদিন গ্যাপ দিয়ে ওয়েবে ফিরলো, তখন হচ্ছে আমার কাজ হয়েছিল, তখনও তো রাফি রাফি হয়ে ওঠে নাই। সো রাফির সাথে এমনি আমার খুব ভালো সম্পর্ক, ইভেন রিসেন্ট টাইমে আমরা একবার দুইবার মিটিংও করেছি আবার। তো রাফির যেটা সবচেয়ে পজিটিভ জিনিস, ওর হচ্ছে নতুন কিছু করার আগ্রহ দেখেছি আমি। আচ্ছা। ও যদি কোনো নতুন কিছু ভাবে, ও এটা যে কোনোভাবে অ্যাচিভ করার ট্রাই করে, এটা হচ্ছে ওর মোস্ট পজিটিভ জিনিস। সো জি। ওর সাথে কাজের অভিজ্ঞতা আমার অলওয়েজ ভালো। রাফিও এটা এটা তো আসলে আমার অভিজ্ঞতা ভালো, আর রাফির অভিজ্ঞতা কতটুকু ভালো না মন্দ এটা নিশ্চয়ই। রাফি বলতে পারবে। নিশ্চয়ই। গত বছরের শুরুর দিকে ফেউ নামে একটি কন্টেন্ট আমরা পেয়েছিলাম, হ্যাঁ। দারুণ ছিল সেই কাজটি, সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত। এই কাজটি কিন্তু ততটা আলোচনায় আসেনি, আমরা যারা দেখেছি তাদের কিন্তু ভালো লেগেছে, অথচ বেশ কষ্ট করে সবাই মিলে এই কাজটি করেছিলেন। আপনার কি মনে হয় এই কাজটি আসলে এতটা আন্ডাররেটেড কেন? আমি জানি না, একটা এক নাম্বার কথা হচ্ছে ধীমান আমার হচ্ছে অনেক ক্লোজ ছোট ভাই, আমরা একসাথে ফিল্ম সোসাইটি করতাম, একসাথে সুমন ভাইয়ের কাছে ঢুকেছি, একসাথে ফিল্ম মেকিং করেছি। ইভেন জাগোবাইতে আমি যখন পিচ করে বের হয়ে প্রথম শব্দের কলটা হচ্ছে শব্দের খোয়াব আমার, হ্যাঁ। আর হচ্ছে ধীমানেরটা ছিল হচ্ছে বাঙ্কার ভাই। তো তিনটা গল্প আমি পিচ করেছিলাম, করার পর আমি বের হয়ে প্রথম কলটা ধীমানকে দিয়েছিলাম যে তুই একটা গল্প ডিরেক্ট করবি নাকি। তো আমাদের এরকম রিলেশন আর কি। তো ধীমানও যখন প্রথম ওয়েব সিরিজ বানাতে গেল, ও বললো যে ভাই তুমি আমার জন্য লিখবা নাকি। তা আমি বলছি আই। তো তারপর আমরা মনে হয় 4-5 মাস ধরে পুরো জিনিসটা লিখলাম। ধীমান গল্প রেডি করছিল, বাট আমরা লিখতে লিখতেই গল্প অনেকখানি চেঞ্জ করলাম, ই করলাম। সো আমার লেখা ওই সময় পর্যন্ত বেস্ট স্ক্রিপ্ট ছিল ফেউ। তো তারপর আসলে শুটে যে কিছু হ্যাজার্ডিয়াস ঘটনা ঘটছে, ধীমান
যেটা আনছে আমি জানি না এটা কেন ওয়ার্ক করলো না, বাট এটা আমার খুব প্রিয় একটা গল্প ছিল, এটা আসলে ওয়ার্ক করা উচিত ছিল। সত্যি তাই। এটা আসলে আমার চেয়ে ভালো মনে হয় চরকির লোকজন বা দিমান বলতে পারবে এটা কতটা। বাট ফেও আমার খুব প্রিয় স্ক্রিপ্ট ছিল, হ্যাঁ। বাট ফেওয়ের ফার্স্ট সিজনে আমি কয়েকটা সিন, আমার খুব প্রিয় সিন আমি দেখি নাই, মনে হয় সম্ভবত দিমান কোনো এক কারণে ওটা বাদ দিছে, আমি জানি না ওটা আসলে। বাট আমার কাছে কাজটা খারাপ লাগে নাই, একেবারে খারাপ লাগে না। যেটা হয় নাই সেটা হচ্ছে যে আমি একটা সাবলেয়ারে সাসপেন্স রাখছিলাম স্ক্রিপ্টে, ওইটা আমি স্ক্রিনে দেখি নাই। এছাড়া আমার কাছে কিন্তু কাজটা খুবই আর্টসি কাজ, এটা মানে অ্যাটলিস্ট আলোচনায় থাকা উচিত ছিল, আলোচনায় আসা উচিত কিন্তু আমি ছিল। দেখলাম ভালো মন্দ কোনো আলোচনায় ঘটলো না। এটা কেন হলো? অবশ্য ওই সময় সিচুয়েশনও খুব টার্মোয়াইল ভালো ছিল সিচুয়েশন না, ছিল, খুব বাজে সিচুয়েশন ছিল। পাবলিক আসলে কন্টেন্টের চেয়ে তখন পলিটিক্স নিয়ে অনেক বেশি কনসার্ন ছিল। তো ওইখান থেকেও একটা হতে পারে। সেকেন্ড সিজন আসবে মনে হয়, তখন আসলে বোঝা যাবে যে ফার্স্ট সিজনের ইম্প্যাক্টটা আসলে কি ছিল। আর যেমনটা শুনছিলাম যে একই পরিচালকের সঙ্গে আসলে জাগো বাহের শব্দের খোয়াব আপনি লিখেছিলেন, যার জন্য আপনি মেইল প্রথম আলো সেই মনোনয়ন পেয়েছিলেন নির্মাতা হিসেবে যৌথভাবে। তো সেই কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রবাবলি এখন পর্যন্ত আমি আমার লাইফে অ্যাজ এ ডিরেক্টর সবচেয়ে ভালো যে কাজটা করছি ওইটা হচ্ছে জাগো ভাইয়ের শব্দের খোয়াব, কারণ আমি আমার ইমাজিনেশনের সবচেয়ে কাছাকাছি শুট করছি। আচ্ছা। মানে পুরোপুরি তো হয় না সবসময় তো, কারণ আপনি দেখেন আমি যখন স্ক্রিপ্টটা লিখি ওটা কিন্তু আমার ফার্স্ট হ্যান্ড, আমি যা লিখতেছি ওইটাই পেপারে দেখা যাচ্ছে। কিন্তু আপনি যখন একটা ফিল্ম বানাতে যাচ্ছেন তখন আপনাকে ডিওপির ওপর, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পারফরমেন্সের ওপর, ইভেন আপনাকে প্রোডাকশন বয়ের যে ছেলেটা ওর ওপরেও নির্ভর করতে হচ্ছে, ও ঠিক হ্যাঁ, টাইমে খাবার না হ্যাঁ। দিলে অ্যাক্টর ওই পারফর্মটা করতে পারবে না। সো তখন আসলে আপনার ইমাজিনেশন থেকে একটু 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 করে সরতে থাকে। তো নর্মালি বলা হয় যে আপনি যদি 60% অ্যাচিভ করতে পারেন আপনার ইমাজিনেশন, দ্যাটস এ ভেরি গুড ফিল্ম। অবশ্যই। তো আমার কাছে ওই জায়গা থেকে মনে হয় যে শব্দের খোয়াব আমার ইমাজিনেশনের সবচেয়ে কাছাকাছি কাজ আমার, এবং আমি যতটুকু অ্যাচিভ করতে চেয়েছি ওইটা আসলে স্ক্রিনে দেখা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে টিমটা নিয়ে কাজ করতে পছন্দ করি, সুমন সরকার 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তারপর ধরেন আমার দারুণ এডি তিনি। ছিল সাদ্দাম। সো এরা আসলে ধরেন আমার এই পুরা টিমটা, যে টিমটা আমি এতদিন ধরে গোছানোর কাজের, চেষ্টা হ্যাঁ। করছিলাম, ওই টিমটা ওই প্রজেক্টে প্রেজেন্স ছিল। তো ওই ওই প্রেজেন্সটা আমাকে হচ্ছে অনেক আরাম দিয়েছে, এবং প্লাস স্বস্তিটা আমাকে পাওয়া দেখে যায়, হ্যাঁ। এই থেকে, প্লাস পারফর্মাররা খুব ভালো পারফর্ম করেছে। তো সব মিলিয়ে আমার ইমাজিনেশনের সবচেয়ে কাছাকাছি কাজ। একটা টিমের আসলে কাজের প্রতি সেই প্রভাবটা কিন্তু সবসময়ই পড়ে। একটা ভালো Filmmaking is a টিম, teamwork. হ্যাঁ, ভালো বন্ডিং থাকতেই হয়। এবার নির্মাতা সিদ্দিক আহমেদের গল্প একটু আমি শুনতে চাই। আপনার নির্মাণে অগোচরা যে কাজটি আমরা দেখেছিলাম, যে ক্রাইম থ্রিলার ধাঁচের অন্যতম সেরা সিরিজ, অনেকেই কিন্তু এটা বলেছেন। তো এই কাজটির আসলে ফিডব্যাক রেসপন্স কেমন পেয়েছিলেন সেই সময়? এইটারও হিউজ রেসপন্স পেয়েছি, কারণ আমাদের দেশে তো আন্ডারওয়ার্ল্ডের গল্প খুব বেশি ওইভাবে হয় না। আসে না হ্যাঁ, আলোচনায়, হ্যাঁ। 90s এর আন্ডারওয়ার্ল্ড হচ্ছে লাস্ট প্রিন্স আসলো মনে হয় সিনেমা, এর আগ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডের গল্প ওইভাবে কোথাও এক্সপ্লোর করা না, হয় না, আর হলেও দেখিনি। ওই যে এইতে করা হয় না। তো 80s এর গ্যাংস্টার নিয়ে নাজিম ভাইয়ের একটা গল্প ছিল অগোচরা, তো ওইটা উনি তখনও বই বের করেন নাই, উনি হচ্ছে তখন একটা গল্প লিখছিলেন থ্রিলার জার্নালে। তা আমার গল্পটা খুব পছন্দ হয়েছিল যে একটা, আচ্ছা। তো আমি নাজিম ভাইকে বলেছিলাম যে ভাই আমি এটা বানাতে চাই। তো নাজিম ভাই ওয়াজ সো জেনারাস যে উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি বানাও। তো আমি তখন বিঞ্জকে পিচ করলাম, বিঞ্জ রাজি হয়ে গেল আর কি। সো আলটিমেটলি এই তো, তারপর তো বানালাম, তারপর মানুষ পছন্দ করলো। তো একটা প্রবলেম ছিল যে মেইন কাস্ট হচ্ছে খুবই আননোন একটা ছিল, ওকে কেউ চেনেন, আলী ওয়াব সোহার্দ। তো এইটা নিয়ে আমাকে খুব হ্যাসেল পোহাতে হয়েছিল দেখতে যে তো এটা হচ্ছে, আসলে হ্যাঁ। প্ল্যাটফর্ম রাজি না, ওরা সুপারস্টার নিতে বলে। সো এরকম অনেক কিছু হয়েছিল। এবং একটা মজাও আছে এখানে, শুনি একটু। আমাদের নিশো ভাই হচ্ছে একটা ক্যারেক্টার করতে চেয়েছিলেন, আমি ওনাকে অ্যাপ্রোচ করছিলাম একটা ক্যারেক্টারের জন্য, কিন্তু নিশো ভাই মেইন কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু আমরা বাজেট ওয়াইজ ওনাকে এফোর্ড করতে পারি নাই। আমার নিশো ভাই পরে বলছিলেন আমি রেমুনারেশন কমাবো, কিন্তু উনি রেমুনারেশন কমানোর পরও ওইটাও আমাদের এফোর্ড করার ক্ষমতা ছিল না। এটা ওইটা একটা, আমার লাইফের একটা হ্যাঁ, রিগ্রেট এটা আছে যে একটা আমি নিশো ভাইকে আফসোস। পাই নাই। হ্যাঁ। সো বাট আবার নাইও, কারণ এটা সৌহার্দ্য ডিজার্ভ করে, সো পেয়েছে। ও তো নিশ্চয়ই। মেইল প্রথম আলোর নমিনেশনও পেয়েছিল জি, মনে হয়। জি। এবার তো সেই বিগ নিউজ নিয়ে একটু শুনতে চাই। আপনি নাকি সিনেমায় নির্মাণে আসছেন, বড় পর্দায় আসছেন, এটা কি সত্যি? আর কবে? সেই খবরটা তো জানতেই হবে আজকে। এখনো কোনো কিছু লক হয় নাই। ওকে। সিনেমা তো সারা জীবনই বানাতে চাই, মৌখিকভাবে কয়েকজন প্রডিউসারের সাথে কথা হয়েছে, তো হোপ ফর দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আরো অনেক নতুন কাজ এই বছরটায় দেখতে চাই। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আমি অনেকবারই আসার ট্রাই করেছি, কিন্তু আমাকে ইনভাইটও করা হয়েছে, কিন্তু আমি আসলে একটু শাই টাইপ পার্সন বলে আসি নাই। তো এইবার আসলে না এসে উপায় ছিল না, রুমাই মানে
পরে মারটার দিতে পারতো এরকম আর কি। যাই হোক। জি। এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে যেটা বলার কথা যে ওই যে ওটিটিতে অচল গল্প চলে নাই বলে যেটা সব সময় বলতো সেটা আসলে আপনারা মিথ্যা করছেন। তো সেটা আসলে আপনারা এই যে এই ধরনের অল্টারনেটিভ গল্পের পাশে থাকবেন।